শুভ অপরাহ্ন সবাইকে। 24শে জুলাই অভ্যুত্থান আমাদেরকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে নতুন করে ভাববার, এবং অভ্যুত্থান পরবর্তী এই সময়ে আসলে আমরা দাঁড়িয়ে আছি একটি ক্রিটিক্যাল জাংচারে। তো এই এই সময়ে দাঁড়িয়ে আমাদের কাছে আসলে সুযোগ আছে যে বাংলাদেশের পরবর্তী পলিটিক্যাল সেটেলমেন্টটা কেমন হবে এটা নিয়ে চিন্তা করার। তো এই আলাপে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে পলিটিক্যাল সেটেলমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি। পলিটিক্যাল সেটেলমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে এটি এমন একটি বন্দোবস্ত যেখানে পাওয়ারের একটা ব্যালেন্স থাকবে, এবং কিছু যে নতুন প্রতিষ্ঠানগুলো তৈরি হবে তারা এই পাওয়ার ব্যালেন্সকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। এই জায়গায় আসলে আমরা কেন এই মুহূর্তে ফোকাস করছি সেটা বোঝার জন্য আমাদের বাংলাদেশের বিগত বছরের যে রাজনৈতিক বন্দোবস্তগুলো ছিল সেটা একটু আমরা দেখে আসি। তো বাংলাদেশে যে পলিটিক্যাল সেটেলমেন্ট গুলো আগে দেখা যায় তার মধ্যে যে সময়কালে আমরা দেখতে পাই, প্রথমটি হচ্ছে 58 থেকে 71 সাল পর্যন্ত। এরপর আমরা দেখি 71 থেকে 75-এ কনস্ট্রেন্ট প্যাট্রিমোনিয়ালিজম, এবং 75 থেকে 90, 90 থেকে 2006, এবং এর পরবর্তীতে 2008 থেকে বিগত 14 বছর আমরা যেটা দেখছি এই পলিটিক্যাল সেটেলমেন্টটি। এখানে প্রসঙ্গত 2006 ও 7 দুটি গুরুত্বপূর্ণ বছর, যেখানে সংস্কারের অনেক সুযোগ ছিল কিন্তু আমরা আসলে এই সংস্কারটি বাস্তবায়ন করতে পারিনি। ফলশ্রুতিতে 2008 পরবর্তী সময়ে আমরা একটি ভালনারেবল অথরিটারিয়ান পলিটিক্যাল সেটেলমেন্ট দেখি, যেখানে আওয়ামী লীগ বদ্ধপরিকর ছিল যে দেশের শাসনতন্ত্র তাদের হাতেই থাকবে এবং অন্য কোনো রাজনীতি সেখানে স্থান পাবে না এই জায়গায়। তো ফলশ্রুতিতে গত সেটেলমেন্টে কি কি সমস্যা ছিল এটা নিয়ে আমরা যদি একটু দেখি, প্রথম সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক জায়গায় ক্ষমতাটি অত্যন্ত সংকুচিত ছিল, এবং এখানে দেশের বিরোধী দল, সুশীল সমাজ, জনগণ সবার কণ্ঠ ছিল রোধ করা, সবার কেউ পার্টিসিপেট সেখানে করতে পারেনি, এবং একই সাথে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম পুরোপুরি ধসে পড়েছিল। আমরা জানি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ কর্তৃক আসলে চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়ার যে প্রক্রিয়াটি থাকে সেটি পুরোপুরি নস্যাৎ দেখা গিয়েছে যে আমাদের লাস্ট সেটেলমেন্টে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটি বন্দোবস্তের সাথে পরিচয় করিয়ে দেওয়া যেটি বিদ্যমান থাকলে সর্বাবস্থায় আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে পারবো, এবং যাতে কখনোই ক্ষমতাটি আর কেন্দ্রীভূত না হয় এই জায়গায় আমরা আসলে একটা প্রস্তাবনা দিতে চাচ্ছি। তো এখানে এই পলিটিক্যাল সেটেলমেন্টে কেমন হবে আমরা এটার বৈশিষ্ট্য কি মনে করছি সেটার সাথে আমি একটু পরিচয় করে দিই। তো প্রথমেই আমরা চিন্তা করছি যে এই বন্দোবস্ততে পাওয়ার ডিসরাপশন, পাওয়ার ইমব্যালেন্স যেটা আমরা দেখেছি যে কেন্দ্রীভূত ক্ষমতা সেটি এই সেটেলমেন্টে থাকবে না, এবং এর কারণে যে এই যে অর্গানাইজেশনগুলো এই পাওয়ার ডিসরাপশনকে ফ্যাসিলিটেট করবে তাদেরকে এই বন্দোবস্তে প্রোটেকশন দেওয়া হবে, এবং একই সাথে জনগণের পার্টিসিপেশন যাতে নিশ্চিত করা যায় সেটা হচ্ছে এই বন্দোবস্তে এটা একটি বৈশিষ্ট্য এই বন্দোবস্তে। এবং পরবর্তীতে এই আমরা দেখেছি যে গত সেটেলমেন্টে যে জনগণের কোনো ভয়েস ছিল না, জনগণের পাওয়ার এক্সারসাইজ করার কোনো সুযোগ ছিল না, এই জায়গায় জনগণ যাতে একটি সভরেন পাওয়ার হিসেবে ইমার্জ করতে পারে তার জন্য যে কালেকটিভ বডিগুলো গঠন করা দরকার এই জায়গাতেও আসলে এই সেটেলমেন্টের একটা বৈশিষ্ট্য আমরা মনে করি। সেখান থেকে আমরা এই ফ্রেমওয়ার্কটি তৈরি করেছি, যেখানে যে অর্গানগুলো থাকবে সেটা হচ্ছে কনস্টিটিউশন প্রথমেই। আর কনস্টিটিউশনের এখানে মূল কাজটি থাকবে যে নন নেগোশিয়েবল রাইটস যেগুলো আছে, যেগুলো অপরিহার্য অধিকার, তা প্রোটেক্ট করতে এখানে কনস্টিটিউশন কাজ করবে, এবং একই সাথে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটিতেও কনস্টিটিউশন কাজ করবে। এবং এখানে আমরা দেখি যে যদি এরকম কোনো সিচুয়েশন হয় যেখানে আমরা দেখতে পাই যে প্রাইম মিনিস্টার যদি হস্তক্ষেপ করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টে, এই জায়গা থেকে আসলে কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনগুলো আমরা দেখতে পাই যেমন আপার হাউস এখানে হস্তক্ষেপ করতে পারবে। আপার হাউস এখানে যদি এরকম কোনো ইস্যু ইমার্জ হয় সেখানে একটি পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করে এই ইস্যুটি জনগণের সামনে নিয়ে আসতে পারবে। এই জায়গায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা আবার হচ্ছে খুবই জরুরি থাকাটা চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়ার জন্য। এবং একই সাথে আমরা দেখতে পাই যে
এই বন্দোবস্তে সিটিজেনদের জনগণের একটা পার্টিসিপেশন খুবই গুরুত্বপূর্ণ এবং জনগণ সরাসরি পাওয়ার এক্সারসাইজ করতে পারে না, সেই জন্য দরকার কিছু অর্গানাইজেশনাল সেটআপ যেখানে আসলে জনগণ পাওয়ার এক্সারসাইজ করবে একটি ইনফর্মাল নেটওয়ার্ক বা প্রেশার গ্রুপ তৈরি করে চাপ সৃষ্টি করার মাধ্যমে। এই জায়গায় যদি হচ্ছে এই ব্যুরোক্রেসি বা যে এনফোর্সমেন্ট এজেন্সিগুলো কাজ করে, ওরা যদি এখানে জনগণের এই যে ইস্যুগুলো নিয়ে কাজ না করতে পারে, সেই ক্ষেত্রে এই ইস্যুটি যাবে হচ্ছে অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশনগুলোর কাছে, যাদের মধ্যে আমরা দেখতে পাই যে অ্যান্টি করাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দেন হিউম্যান রাইটস কমিশন, পুলিশ কমিশন, এরপর ইনফরমেশন কমিশন, লোকাল গভর্নমেন্ট কমিশন, এগুলো হচ্ছে এখানে অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশন হিসেবে কাজ করবে, ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি। সেখানেও যদি এই ইস্যুটি সলভ না হতে পারে, তখন সেটি যাবে স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা আমরা একটু আগেই বললাম যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনের কাছে যাবে। এইভাবে আসলে আমরা চিন্তা করছি যে এই সিস্টেমে অ্যাকাউন্টেবিলিটিটা যাতে নিশ্চিত করা যায়, চেক অ্যান্ড ব্যালেন্স যাতে নিশ্চিত করা যায়, এবং একই সাথে আমরা জানি যে জুডিশিয়ারি অ্যাক্সেস টু জাস্টিস এনশিওর করে, সেখানে যদি জুডিশিয়ারি ব্যর্থ হয়, এই জায়গাতেও এই ইস্যুটি যাবে হচ্ছে স্ট্যান্ডিং কমিটির কাছে। তো এই আউটলাইনে আমরা আসলে চিন্তা করছি যে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি, জনগণের পার্টিসিপেশনের জায়গাটি আওয়ামী লীগের শাসনে কেন্দ্রীভূত ছিল এবং মিসিং ছিল। তো এই কালেক্টিভ প্রতিষ্ঠানগুলো আমরা যদি কিভাবে তৈরি করতে পারি, জনগণের কালেক্টিভ প্রতিষ্ঠানগুলো, এবং কিভাবে তাদের নিরাপত্তা দিতে পারি, তা নিয়ে আসলে আমরা এখন ভাবতে পারি। এবার আমরা একটু দেখি যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথাটা বলছি, আমাদের যে রিকমেন্ডেশন রিপোর্ট, সেগুলোতে এই চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারটি এসেছে কিনা, আসলে কিভাবে এসেছে। প্রথমেই আসি কনস্টিটিউশন রিফর্ম রিপোর্টের আলোচনায়। কনস্টিটিউশন রিফর্ম রিপোর্টে বলা হয়েছে যে সিভিল এবং পলিটিক্যাল রাইটস যেগুলো, সেগুলো হচ্ছে জুডিশিয়ালি এনফোর্সেবল, কিন্তু যে ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটস আছে, এগুলো নিয়ে হচ্ছে প্রোগ্রেসিভ রিয়ালাইজেশনের কথা বলা হয়েছে। এখানে আমাদের প্রশ্ন হলো এই প্রেক্ষাপটে যে স্বাধীনতার 53তম বছরে এসেও প্রোগ্রেসিভ রিয়ালাইজেশনের কনসেপ্টে কনসেপ্টটা দিয়ে ল্যাক অফ রিসোর্সেস, এই এক্সকিউজ দিয়ে গভর্নমেন্ট যে ডিলে করছে এই রাইটস গুলো, এখানে আসলে সিটিজেনরা কিভাবে এনশিওর করতে পারবে, গভর্নমেন্টকে কিভাবে অ্যাকাউন্টেবল করতে পারে। এবং একই সাথে কনস্টিটিউশন রিফর্মে একটা জিনিস বলা হয়েছে যে গ্যারান্টেড মিনিমাম কোর থাকবে ফান্ডামেন্টাল রাইটস। সো হাউ ক্যান ইউ এনশিওর হোয়াট ইজ দ্য গ্যারান্টেড মিনিমাম কোর হিয়ার? এর থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটা হচ্ছে যে এই নন নেগোশিয়েবল অপরিহার্য ফান্ডামেন্টাল রাইটস যেগুলো, সেগুলো আসলে কি হবে, হোয়াট শুড বি দ্য রাইটস হিয়ার। এরপরে আমাদের আলোচনা রিফর্ম রিপোর্টে আমরা দেখতে পাই সুপারিশ এসেছে যে আপার হাউস সিস্টেমের এবং এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, কিন্তু এখানে ওরা কিভাবে কাজ করবে, কিভাবে অ্যাকাউন্টেবল থাকবে, এই বিষয়ে আলোচনাটি অনুপস্থিত। আবার এখানে আমরা আরো কিছু প্রশ্ন করতে চাই যে স্ট্যান্ডিং কমিটির হেড কে হবে এবং কিভাবে ফাংশন করবে, এটা নিয়েও আমরা ওখানে রিপোর্টে সেরকম কিছু পাইনি। আর আরো দুটি প্রশ্ন হচ্ছে যে প্রাইম মিনিস্টারের বর্তমানে যে এক্সেসিভ কনসেন্ট্রেটেড পাওয়ার, এটা কি আসলে আমরা রিডিউস এই মুহূর্তে করতে চাই, শুধু রিডিউস এর? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে চিফ জাস্টিস যদি চিফ অ্যাডভাইজার হয়, যেটা রিপোর্টে বলা হয়েছে এরকম একটা জিনিস, তাহলে কি জুডিশিয়ারি পলিটিসাইজড হবে কিনা। তো এই জায়গাগুলোতে আমরা কোয়েশ্চেন রেখে যেতে চাই এবং এর মাধ্যমে আমরা পরবর্তী রিপোর্টটাতে যাই। আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম রিপোর্টে যেটা বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে পাবলিক সার্ভিস ডিসিপ্লিনারি রুলসের কথা বলা হয়েছে এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থেকে যাতে এই ফোর্সটি মুক্ত থাকে, এটাও বলা হয়েছে, কিন্তু কিভাবে এটা এনশিওর হবে এই জিনিসটি আমরা রিপোর্টে পাইনি। এবং একই সাথে আমরা জানি যে যদি জনগণের স্টেক কোথাও খর্ব হয়, সেখানে ব্যুরোক্র্যাটরা অফিসিয়ালরা তাদের ভয়েস চ্যানেল করবে, কিন্তু কোন মেকানিজমে করবে এই জিনিসটা পরিষ্কার নয়। হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্টের কথা বলা হয়েছে এবং এনফোর্সমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু এই অ্যাক্টটি যে পুরনো এবং এই বর্তমান পলিটিসাইজড একটা কনটেক্সটে এটা আসলে কিভাবে কাজ করবে, এখানে যে নতুন কোনো ইনোভেশন দরকার কিনা, এই জায়গায় কোনো পরিষ্কার কিছু বলা হয়নি। আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা ব্যুরোক্রেসিকে কিভাবে অ্যাকাউন্টেবল রাখতে পারি সিটিজেনদের কনসার্নে। আরেকটা জিনিস হচ্ছে যে ডেপুটি সেক্রেটারি রোলের ক্ষেত্রে আমরা 50-50 কোটা দেখি, এই কোটাটি আসলে কতটুকু লজিক্যালি সাউন্ড, এটা কি কোনো এর পিছনে কি কোনো ব্যাখ্যা আছে, এটাও আমরা আসলে রিপোর্টে পাইনি।
আর আরেকটা সুপারিশ ছিল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের জুডিশিয়াল পাওয়ার দেওয়া হবে। আমরা অলরেডি মালদার হোসেনের যে কেসটা দেখি ওখানে ওইটা এই সুপারিশটি ভায়োলেট করে। তো সেই জায়গা থেকে আমরা আলোচনা রাখতে চাই যে এটা আসলে উচিত হবে কিনা এখানে। পুলিশ রিফর্ম রিপোর্টের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমরা জানি যে গত এই রেভলিউশনের সময় এবং বিগত বছরগুলোতে পুলিশ আসলে জনগণের শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে, এবং একই সাথে আমরা দেখতে পাই যেখানে জনগণকে প্রোটেকশন দেওয়ার কথা পুলিশ সেখানে প্রোটেকশন দিয়েছে পাওয়ারফুল এন্টিটিকে আরো আরো পাওয়ার মানে গেইন করার জন্য সেখানে কাজ করেছে। এই জায়গা থেকে যেই ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনের কথা বলা হয়েছে রিপোর্টে, এটা আসলে কিভাবে ইফেক্টিভলি ফাংশন করবে যেখানে কোনো গাইডলাইন দেওয়া হয়নি, এটা আমাদের প্রশ্ন। সেকেন্ডলি, সিটিজেন এবং মার্জিনালাইজ গ্রুপরা যেখানে মানে যে একটা আমাদের যে লগুলো পুলিশ লর প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে অনেক পুরাতন। এই রিফর্ম রিপোর্টে বলা হয়েছে যে নতুন ল প্রস্তাবিত হবে, কিন্তু কোন লগুলো আসলে আসবে এবং এটা কিভাবে তৈরি হবে এই জায়গাতেও আসলে আমরা ঠিক মতো রিপোর্ট থেকে বুঝতে পারিনি যে কিভাবে এটা হবে, এবং সিটিজেন এবং মার্জিনালাইজ গ্রুপদের পাওয়ার থাকবে কিনা, এখানে ভয়েস থাকবে কিনা, এটাও আমরা দেখতে পাইনি। আরেকটা ব্যাপার হচ্ছে কমিউনিটি পুলিশিং, এবং এটা আমরা এর আগেও এই কনসেপ্টের সাথে পরিচিত, এর আগেও আমাদের আছে এটি। একই সাথে সিটিজেন প্রোটেকশন কমিটির কথা বলা হয়েছে, কিন্তু আসলে ওরা কি সিম্বলিক ওয়েতে কাজ করবে নাকি ওদের মানে এই মেকানিজমটাও পরিষ্কার না যে রিপোর্টে যে কিভাবে কাজটা হবে, এই জিনিসটা আমরা বুঝতে পারিনি। ইলেকট্রাল রিফর্মের দিকে তাকালে আমরা দেখতে পারি যে ইলেকশন কমিশনে আসলে কিভাবে নিউট্রালিটি এবং ক্রেডিবিলিটি ইনশিওর করা যায়, এখানে মানে ফেয়ারনেস কিভাবে এনশিওর করা যায় অ্যাপয়েন্টমেন্টের জায়গায়, এইটা হচ্ছে মিসিং ছিল। এবং এরপরে আমরা জানি যে উইমেন রিপ্রেজেন্টেশনের জন্য আপার হাউসে 33% কোটার কথা বলা হয়েছে, কিন্তু এটি কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে এই জিনিসটাও আমরা বুঝতে পারিনি রিপোর্ট থেকে। ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলা হয়েছে, কিন্তু এটির কোনো ঠিক গাইডলাইন বা দিক নির্দেশনা রোডম্যাপ দেওয়া হয়নি সেখানে। আবার আরেকটা জিনিস হচ্ছে আমরা অন্যান্য দেশে দেখি যে নো ভোট অপশনের ব্যবস্থা আছে, এবং এখানে অনেক ক্রিটিসিজমও আছে যে নো ভোট অপশন নিয়ে, রেফারেন্ডাম নিয়ে। তো এই জায়গা থেকে আসলে কিভাবে বাস্তবায়িত হবে এবং এটি আসলেও ফ্রুটফুল হবে কিনা, এটা নিয়ে আমাদের প্রশ্ন। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা হেলদি পলিটিক্যাল কালচার নিশ্চিত করতে পারি যেখানে আমাদের অলরেডি এরকম ইতিহাস আছে যে পার্টি কন্ট্রোল, এরপর ইন্টারনাল ডেমোক্রেসিতে যে পলিটিসাইজ ব্যাপারটা দেখা যায়, এই জায়গা থেকে এলিটিজম দেখা যায়, এই জায়গা থেকে কিভাবে আসলে এনশিওর করা যায়। আর জুডিশিয়ারি রিফর্মের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে প্রস্তাব করা হয়েছে একটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিসের, কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস বা এই পুরো প্রসেসটা ওভারসি করার দায়িত্ব দেওয়া হচ্ছে হোম মিনিস্ট্রিকে। তো এই জায়গা থেকে আসলে আমরা কি বলতে পারি যে অ্যাকাউন্টেবিলিটি টু সিটিজেন্স কিভাবে এনশিওর হবে বা কিভাবে ওভারসি করাটা নিশ্চিত হবে, এই জিনিসটা ক্লিয়ার করে আমরা বুঝতে পারিনি। এরপর আমরা দেখতে পারি যে কমিশন প্রস্তাব করেছে যে একটা ফরমেশন অফ আ পার্মানেন্ট গভর্নমেন্ট অ্যাটর্নি সার্ভিসের, যেখানে তার একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করার প্রস্তাব দিয়েছে যেখানে অ্যাটর্নি সার্ভিস অফিসিয়ালরা পরবর্তীতে হাইকোর্ট জাজেস হতে পারবে। এবং এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে সার্ভিসটা আমরা এখনো ঠিক মতো তৈরি করতে পারিনি, যেটা এখনো আমরা জানি না যে ফিট কিনা, এই জায়গা থেকে আমরা কিভাবে এই প্রসেসটা ফেয়ারনেস এনশিওর করতে পারবো, ইজ ইট দ্য রাইট টাইম টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। অ্যান্ড থার্ডলি, এই জিনিস এটা নিয়ে হচ্ছে আমরা কিছু পাইনি যে রিমুভাল অফ জাজেস এই জায়গাটা নিয়ে, তাহলে আমরা ধরে নিতে পারি যে দ্য সিস্টেম ইজ ফেয়ার, যেহেতু কোনো প্রস্তাবনা আমরা দেখতে পাইনি। বাট এখানেও হচ্ছে আমাদের আসলে প্রশ্ন যে এটা এই রিমুভালটা কিভাবে আমরা ফেয়ার করতে পারি, কারণ আমরা জানি যে এখানে একটা মানে প্রেসিডেন্টের একটা এক্সক্লুসিভ পাওয়ার আছে জাজ রিমুভালের ক্ষেত্রে। এই জায়গাতেও ফেয়ারনেস আসলে কিভাবে এনশিওর করা যায়, এটা নিয়ে আমাদের ফাইনাল প্রশ্ন। তো পরিশেষে আমরা দেখতে পাই যে এই রিকমেন্ডেশন যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, পাওয়ার শেয়ারিং এর এভিনিউ এগুলো তৈরি করেছে, কিন্তু সিটিজেন পার্টিসিপেশনের জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি না। অনেক নতুন প্রতিষ্ঠানের সুপারিশ আমরা দেখতে পাই, যেটা নিয়ে আমরা বললাম যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস অনেক সুপারিশ হয়েছে, বা এই ইনস্টিটিউশনগুলো আমরা দেখতে পাই যেগুলো ভালো, তাদের কাজকর্ম মানে ফ্রুটফুল হতে পারে, কিন্তু কিভাবে কাজ করবে, কিভাবে নাগরিকের সাথে আসলে তারা
যোগাযোগ সৃষ্টি করবে, এই জায়গাগুলো সম্পর্কে আমরা কোনো কথা দেখতে পাই। তবে এত কিছু বড় আমরা আশা রাখতে পারি যে আলোচনাটা শুরু হয়েছে এবং এই আলোচনার মাধ্যমেই আমরা আসলে আমাদের সমাধানে পৌঁছাতে পারবো। তো এটাই ছিল আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ।